নমস্কার, আপনারা শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। আজ আপনাদের জন্য রয়েছে অংশুদেবের কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তন্ত্র সাধকের অভিশাপ। আজকের গল্পের সূত্রধার আমি অরূপ ও গল্প পাঠে লিও। চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, তন্ত্র সাধকের অভিশাপ। শীতের বেলা রোদ না পড়তেই সন্ধে। সোয়েটার চাদর মুড়ে মঠ লেনে আসতে মনে হয় অনেক রাত হয়ে গেছে। তারানাথ ঠাকুর বৈঠকখানায় চাদর মুড়ি দিয়ে হলুদ আলোয় কি একটা দেখছেন। ঠাকুর আছেন? জিজ্ঞেস করতে ভিতর থেকে উত্তর এলো, এসো, দরজা খোলা আছে। আমি দরজা ঠেলে ভিতরে ঢুকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম। উফ, কি ঠান্ডা রে বাবা। আমি বললাম, ঠান্ডা একটু পড়া ভালো, চেপে চুপে বসো, আমি 2 কাপ চা নিয়ে আসি। ঠাকুর ভিতরে চলে গেলে আমি চেয়ারে পা গুটিয়ে ভালো করে চাদর মুড়ে নিলাম। কিশোরী আজ আসবে না। আমিও বের হব না করে শেষে বেরিয়েই পড়লাম। রবিবারের বিকেল হলেই মনটা ছটফট করে। বাড়িতে বসেও তো কোনো কাজ নেই। মেয়ের পড়ালেখার দায়িত্ব ওর মায়ের। সন্ধ্যায় যতই কাজ থাক, মেয়ের স্কুলের কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো দিকে সে নজর দেবে না। আমি থাকলে ওরা বিরক্ত হয়। এটা চাইবো, ওটা চাইবো, এটা দাও, ওটা দাও বলে জ্বালাতন করে মারি আর কি। তার চেয়ে ঠাকুরের সঙ্গে আড্ডা মেরে গেলে সময়টাও কাটে, মনও ভালো হয়ে যায়। কিছুক্ষণ পর 2 কাপ চা নিয়ে ঠাকুর ফিরে এলেন। আমার উদ্দেশ্যে বললেন, নাও, চা খেয়ে একটু গরম করে নাও। আচ্ছা ঠাকুর, গৃহী মানুষদের এত শীত কেন বলুন তো? গৃহীরা নানান যন্ত্রণায় সহনশীলতার মাত্রা ছাড়িয়ে যায়। তাছাড়া হাতের কাছে সব রেডিমেড পেয়ে যায় বলেও সহ্য ক্ষমতা কিন্তু কম। এবার একটা চাদর কিনে নিন না। না বিভূতি, সুখের লোভ দেখিও না, এই বেশ ভালো আছে। আমাদের এই লাইনের মানুষদের সংসারে প্রবেশ করা ঠিক নয়। সংসারী হতে হলে যৌবনে অর্থ সাধনা করা দরকার। আমরা আসলে ভবঘুরে, খিদে তৃষ্ণার ব্যবস্থা পাকা হলে এদের চরিত্রে দোষ হয়। কত সাধু সন্ত, তারা সব টাকার কুমির। ওরা তন্ত্রের আসল স্বাদ পায় না। মানুষের কাছে সম্মান, মর্যাদা, অপার আনুগত্য আর যত্ন করে ভালো ভালো সেবা, এটাই তো। ঠাকুর আমার কথায় কিছুটা রুষ্ট হলেন। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তিনি বললেন, বিভূতি, অবাক হলাম তোমার এই কথায়। এতদিন তোমরা এত গল্প শুনলে আমার থেকে, তবু তান্ত্রিকদের সম্বন্ধে এরকম ধারণা কেন? আমি হাত জড়ো করে বললাম, ভুল করে বলে ফেলেছি ঠাকুর, ক্ষমা করুন। আমি আপনাকে ঠিক আঘাত দিতে চাইনি। না, এতে তোমার খুব একটা দোষ দেখছি না। আসলে এখানে গৃহী মানুষদের অসন্তোষের দিকটা ধরতে পারলাম। কিছু যজমানজীবী ব্রাহ্মণদের জন্যে এই ধারণা তোমার জন্ম নিয়েছে। তাদের কেউ কেউ অল্প জ্যোতিষ, অল্প বাস্তুতন্ত্র, কাক চরিত্র আর নিম্নমানের কিছু তন্ত্র শিখে মুখেই বাঘ মেরে চলেছে। তারাই বড় বড় তান্ত্রিকের আসন নিয়ে আবার বসেও আছে। ঠিক তাই, শিক্ষিত, একটু সায়েন্সটা কারো কারো জানা, তারাই বড় বড় বাবা হয়ে বাজার দখল করে আছে। আমার নিজে চোখে দেখা এক ভদ্রলোক জ্যোতিষতান্ত্রিক এসেছেন দিদির বাড়ির বাস্তু দোষ কাটাতে। হোমযজ্ঞের লম্বা ফর্দ, 10টা ধুতি, 10টা শাড়ি, 15টা গামছা, তা না হয় মেনে নিলাম। গুঁড়ো মশলার প্যাকেট, লাল বাবা জর্দা, কি কাজে লাগবে বলতে পারেন আপনি? তার আবার ফিরিস্তি কম নয়। বাড়িতে পা দিলে এওতি স্ত্রীলোকের পা ধুয়ে ও মুছিয়ে দিতে হবে। যে ঘরে বসবেন সেখানে সারাক্ষণ ধূপ ধুনো দিতে হবে, প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে। দুপুরে সরু আতপ চালের ভাত সহ পঞ্চব্যঞ্জন,
দই মিষ্টি, ওনার দক্ষিণা ছাড়া ট্যাক্সিতে যাতায়াতের ভাড়াও দিতে হবে। বাপের জমিদারি পেয়েছে, কিছু বলিনি। আসন পেতে গণনা বা হোমযজ্ঞের আগেই বইটা ঝেঁপে দিয়েছি। যাবি কোথায় বেটা, পর্দা এবার ফাঁস হবেই। গণনা ছক কাটার পর শুধু বলেছি এ ছক ভুল, এইবার খেল শুরু। আমি তখন কিছুটা জ্যোতিষ শিখেছি, বললাম এ ছক ঠিক, প্রমাণ কি? বেঁধে গেল তর্ক। বই বের করতে গিয়ে ওনার মাথায় হাত। এই পর্যন্ত বলে আমি চুপ করে গেলে ঠাকুর গম্ভীরভাবে জিজ্ঞেস করলেন, আচ্ছা, তারপর? বই খুঁজতে তো ঘর তোলবার। আমি বললাম কি বই বলুন, কিনে এনে দিচ্ছি। তা শুনবে কেন, ওই বইটা না হলে আসন শুদ্ধ হবে না। ওটাও গুরুদেবের মন্ত্রপুত বই। এবার আমি চেপে ধরেছি আসন শুদ্ধির মন্ত্রগুলো। আমি করছি। আমি আহ্নিক ও গায়ত্রী জপ করি। ঠিক আছে, গায়ত্রী জপ করে নিলে সব রকম কাজ করা যায়, ওটাই করুন। সে আর কিছুতেই আসনে বসলো না। হোমযজ্ঞ দূরের কথা, জলটুকু খেলেন না, চলে গেলেন। দিদির কাছে খুব বকুনি, জামাইবাবুকে বললাম সব বুঝিয়ে। ওনার ভাই আমাকে সমর্থন করলো, তবু জামাইবাবু কোনো কথা বললেন না। আমি আর সেই থেকে দিদির বাড়িতে যাইনি। পরে জামাইবাবু 3-4 জায়গায় গেছেন, কেউ বাস্তুদোষ আছে বলেননি। মাঝখান থেকে আমিও জ্যোতিষ চর্চা ছেড়ে দিলাম। সব শুনে ঠাকুর কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, চর্চাটা চালিয়ে যেতে পারতে। না ঠাকুর, সঠিক গুরু কে তা নিয়ে যদি সংশয় থাকে তাহলে কিছু শেখা যায় না। তাছাড়া নিজের কাজের প্রতি ভালোবাসা বিশ্বাস না থাকলে কোনো বিদ্যাই আসলে ফলশ্রুত হয় না। এটা তুমি সত্যি কথা বলেছ। যে কাজ হোক না কেন, কতকে ডাক্তারি পড়া ছেড়ে দেয়। জীবনের প্রথম 12টা বছর খুব গুরুত্বপূর্ণ। ওখানেই সকলের গতি প্রকৃতি ঠিক হয়ে যায়। শুনেছি বিদেশিরা যে বয়সটাকে গুরুত্ব দেয়, আমরা তাকে হেলায় ফেলায় গ্রহণ করি। ওরা জীবনের লক্ষ্যে হাঁটা শুরু করলে আমরা হাঁটতে চেষ্টা করি। তাই ওরা আগে জ্ঞানের রাজ্যে, অর্থের রাজ্যে ব্যবসা বাণিজ্য দখল নেওয়ার পর আমরা ভাবা শুরু করি। ঠিকই, আমরা প্রতারণামূলক শিক্ষা পাই বলেই তো প্রতারণা করি। যত ভারতীয় গুরু হয়ে কামায়, ধনসম্পত্তি করে, বোধহয় অন্য দেশে এত নেই, তাই না? ঠাকুর বললেন, এইখানে আমার গোলমাল বাঁধে। আপনারা এত কিছু জেনেও ভিখিরি। ওরা কটা বই পড়েই যুক্তি তৈরি করে বাজার মাত করে দিল। কেন এমন হলো? বললাম তো, ওরা কামিনী কাঞ্চন সাধনা করেছে। আমরা মনের রস খুঁজে গেছি। আমরা দুঃসাহসিক অভিযান চালাই, ওরা বই লিখে বাজার মাত করে। একবার এক গুরুদেবকে বলা হয়েছিল, গুরুদেব এত সব করেও ঘরে শান্তি নেই। তা গুরুদেব অনেক রকম ধ্যান, যোগ, ব্যায়াম শিখিয়ে দিলেন, তাতে কাজ হলো না। বাড়ির সকলকে নিয়ে 2-3 বার বসলেন কাউন্সিলিং করতে, তাতেও কিছু হলো না। তিনি যজ্ঞ করলেন, তাতেও কিছু হলো না। এবার কারো কাছ থেকে শুনে আমার কাছে এলেন সেই বড় অফিসার, সঙ্গে বডিগার্ড। আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি। এত বড় অফিসার আমার বাড়িতে, কোথায় বসতে দিই? তিনি খুবই ভালো লোক, আমাকে অস্থির দেখে জিজ্ঞেস করলেন, আপনি বসুন, অত ব্যস্ত হতে হবে না। আপনার নাম শুনে নয়, আপনার কাজ শুনে চলে এলাম, নয়তো ডেকে পাঠাতাম। বলে একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়লেন। আমি বললাম, এবার যদি বলেন। শুনেছি আপনাকে কিছু বলতে হয় না। সেটা হয়তো ঠিক, আপনার আগুনটা তো মাপতে পারবো না। আপনি জানেন তো, রোগীর অর্ধেক রোগ সারে ডাক্তারের কথায়। তাই সমস্যাটা আপনি যতটা বলতে পারবেন ততটা সমাধানের দিক থেকে ভালো। রাইট, অল রাইট, আমি সবটাই খুলে বলি ঠাকুরমশাই। হ্যাঁ, তাই বলুন। একটা কথা, আপনার মায়ের বয়স কত হলো? 70। বাতে 2টো পাকি বেঁকে গেছে। অফিসের আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাত জড়ো করে বললেন,
আপনি আমাকে সঠিক পথ দেখাতে পারবেন। মায়ের পা দুটোই বাতে বেঁকে গেছে বোধহয়। অনেক কিছুই করেছি। আপনারা তো অনেক কিছুই জানেন, দেখুন না। জানলেও আমার কিছু করার নেই। দেহের ওজন আর পরিশ্রমের কারণে হাঁটুর হাড় আমার ক্ষয়ে গেছে। ওনার বিশ্রাম দরকার। আপনি বরং মাকে পৃথক কোনো বাড়িতে রাখুন। ঠাকুর, মা। কিছু মনে করবেন না, আমি এখনো সব কথা শুনিনি। আর বলার দরকার হবে না, আপনি ধরেই ফেলেছেন। তবুও বলুন। এরপর অফিসার সব খুলে বললেন ঘন্টা খানেক ধরে। সব শুনে বললাম, শিক্ষিত মর্যাদাবান পদাধিকার ব্যক্তিদের একটাই অপরাধ, তারা গৃহটাকে বাকি জগৎ থেকে আলাদা করে দেখেন। কিন্তু আপনার মতো অনেকেই রূপের আগুনে পুড়ে শান্তির সঙ্গে সমঝোতা করতে বাধ্য হয়। তা করতে গিয়ে সকলকে বিশ্বাস করে বিভ্রান্তিতেও জড়িয়ে পড়েন। সকলেই সত্য কথা বলে না, বলে যুক্তি সামনে রেখে। তাই প্রয়োজনে দুর্বলতাকে নির্বাসন দেওয়া। মাকে বিচ্ছিন্ন করে ফেলাটাই আসলে বুদ্ধিমানের কাজ। আর মাকে তো বিদায় জানাবার সময়ও হয়ে এলো। ঠাকুর, হ্যাঁ, এটাই পরিণতি। অন্য কোনো উপায় নেই? মনে হয় না। আমি এটাই দেখতে পাচ্ছি। এর পরেও কিছু করে দেখালে আপনাকে প্রতারণা করা হবে। তিনি অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, এই জন্যই আপনার অবস্থা এই রকম। ঠিক আছে, আজ উঠি। আপনার কথা মনে থাকবে। বলুন আপনার দক্ষিণা। না না, আমি আপনার জন্যে কিছুই তো করিনি। এই জন্যই বাঙালি জাতিটার কিছু হলো না। এটা ধরুন। এতক্ষণ পর ঠাকুর চুপ করলেন, আমার দিকে তাকালেন। আমি বুঝতে পারলাম পাসিং শোর চাহিদা। পকেট থেকে প্যাকেট বের করে সামনে রেখে জিজ্ঞেস করলাম, তিনি আর আসেননি? এসেছিলেন বার তিনে, একবার দেখা হয়েছিল। ঠাকুর, আজ ঠিক না আড্ডাটা জমছে না। ভাবলাম আপনাকে খেপিয়ে একটু ভালো কিছু পাবো। তুমি আমার ছেলের মতো। কিশোরী থাকলে হয়তো বলতাম না। তুমি বুঝতার হয়ে জাতি তুলে কথা বলায় একটু কষ্ট পেয়েছিলাম। এই আধ্যাত্মিক লাইনে যে রস আছে, আনন্দ আছে, তা যে একবার পেয়েছে সে আর ফিরতে পারেনি। ওই রাজনীতির মতো অনেকটা। কি রহস্যে ঘেরা এই জগৎ। ডাকিনী যোগিনীদের তোমরা ভাবো নিষ্ঠুর অপরাধ প্রবণ, কিন্তু তা নয়, তারাও মানুষের উপকার করে। কই, এরকম দৃষ্টান্ত তো পাইনি ঠাকুর। যা দেখেছি সব ওই কারো না কারোর ক্ষতি বা অসুস্থতার কারণ হিসেবে। তুমি খারাপ বলনি। বেশিরভাগ তান্ত্রিক কাপালিক এদেরকে বশীভূত করে মন্দ কাজে লাগায়। আসলে এরা প্রত্যেকেই বিশেষ মঙ্গলের উদ্দেশ্যে আবির্ভূতা। এরা সব এক একটা মাতৃশক্তির অংশ। জানবে, আমরা মাতৃজাতিকে যেভাবে দেখি সেটা তার প্রকৃত রূপ নয়। যত ভালো তাকে দেখি সে ততটাই খারাপ। অন্যদিকে যাকে যতটা খারাপ বলে মনে হয় সে ততটাই কিন্তু অন্যদিকে ভালো। এই জগৎটাকে প্রকৃত ধারণা ও পরিচালনা করছে মাতৃশক্তি। আমাদের ঘরোয়া মহিলাদের কম বড় পলিটিশিয়ান বা গোয়েন্দা কিন্তু ভেবো না। ভয়ঙ্কর ক্ষমতা ওদের। বাঘা বাঘা পুরুষগুলোও কিন্তু কাবু হয়ে যাচ্ছে। আমাদের ছোটবেলায় পিতৃভীতি তৈরি করে মা। ওদিকে বাবাকে বলে দেবে একদম নরম হবে না, নইলে দুদিন পরে মানবে না। পুরুষ মাত্রই ক্ষমতালো, আমাকে মানাবে না। ভয়েতে ফনা তুলতে তুলতে কেউটে হয়ে যায়। এদিকে মা বাপের ভয় দেখিয়ে আসল কাজটা আদায় করে নেয়। আবার ওই বাপের বিরুদ্ধে কথা বলে আমাদের মধ্যে একটা রাগও সৃষ্টি করে। মা যাকে যেভাবে দেখায় আমরা তাকে সেইভাবেই ধরে রাখি। আসলে মাই সব। ঠাকুর, আজ এমন একটা ঘটনা বলুন যেখানে দেবী উগ্র নয়,
বরং অনেকটা গোয়েন্দার ভূমিকা পালন করেছেন মানব কল্যাণ। ওনারা জানেন না বা দেখতে পান না এমন কিছু নেই। ওনারা তো আর মানুষ নয় যে কাজ নেই তবে কোন্দল করো। তুমি আজ কঠিন পরীক্ষায় ফেললে। অনেক ঘটনা আছে, কোনটা যে হবে। আচ্ছা বেশ, দাও দেখি, একটা সিগারেট দাও। আমি পাসিং শোর প্যাকেটটা বের করে ওনার সামনে রাখলাম। তিনি চিন্তান্বিতভাবে প্যাকেটটা তুলে নিলেন, একটা সিগারেট বের করে ধরিয়ে পরপর কয়েকটা টান মেরে বললেন, একটা ঘটনা মনে পড়ছে, তোমার দিদির বাড়ির মতো। তা হোক, আপনার বলার কৌশলে সামান্য জিনিসটা অসাধারণ হয়ে যায়, আপনি বলুন। পাসিং শো ধরিয়ে উনি একটু উদাসীন হয়ে গেলেন। বুঝতে পারছি ঘটনাটা তিনি সাজিয়ে নিচ্ছেন। ঘরের দরজা জানলা বন্ধ থাকায় গরম হয়ে উঠেছে, আগের মতো কষ্ট হচ্ছে না। একটু চা হলে ভালো হতো। বললাম, ঠাকুর, একটু চা করে আনি? যাবে? যাও, চারটি মুড়ি তেল মাখিয়ে নিয়ে এসো দেখি। ঠাকুরের বাড়িতে অবাধ যাতায়াতের কারণে আর অন্দরমহল বাহিরমহল নেই। মুড়ি বের করে তেল দিয়ে মেলাবার সময় মনে হলো তেলে ভাজা আনতে পারলে ভালো হতো। শীত এত বেশি কাবু করে ফেলে যে ইচ্ছে থাকলেও অনেক কিছু করা যায় না। তাই তেল মাখানো মুড়ি আর চা দিয়ে সন্ধ্যার জলখাবারটা সেরে নিতে মনস্থির করে ফেললাম। চা আর মুড়ি নিয়ে আসার পর ঠাকুর বললেন, গরম গরম তেলে ভাজা হলে কিন্তু বেশ জমতো, কি বলো? সে সময় কিশোরীর প্রবেশ, তার হাতে তেলে ভাজার চাঙাড়ি। আমি আর ঠাকুর তো প্রায় একসঙ্গেই বলে ফেললাম, এই তো, আমি ভিতরে গেলাম একটা কাপ আনতে। আমার কেমন যেন মনে হচ্ছিল কিশোরী বোধ হয় আসতে পারে। আরে, আমার বন্ধুটার জন্য দেরি হয়ে গেল। ওর বাড়িতে গেলাম, শুনলাম নাকি এইমাত্র চলে গিয়েছে। তো এইমাত্র যখন ভাবলাম হয়তো পথে দেখা হয়ে যাবে, কিন্তু কোথায়, সারা পথটাই হাতড়ে মরলাম। তবে তুমি না আসলে আমাদের আফসোস রয়ে যেত। ঠাকুরের কথায় সে বলল, আরে, ভালো কিছু শুরু করেছেন নাকি? আরে না না, দুজনেই তেলে ভাজার কথা বলছিলাম। আজ কয়েকটা ডাল বড়াও নিয়ে এসেছি। বাহ বাহ, বেশ ভালো জমবে আজ। কিশোরী, আজ তুমি ভালো দিনে ভালো সময় এসে গেছো, বুঝলে? ঠাকুর এখনো শুরু করেননি, উনি আজ দারুণ কিছু শোনাবেন বলেছেন। আমি বললাম, সব দিনই দারুণই হয়, আমরা নিতে পারি না, সেটা আমাদের দোষ। ঠাকুর একটা বেগুনি তুলে কামড় বসিয়ে বললেন, তোমরা খেতে থাকো, আমি তাহলে শুরু করি। এমা, আপনি খাবেন না? খাবো খাবো, তোমরা শুরু করো। শীতের রাত, 8টা না বাজতে বাজতেই রাস্তা ফাঁকা। তোমরা খাও। তা যা বলছিলাম, শোনো। বলে ঠাকুর একেবারে ভিন্ন মেজাজে ভিন্ন স্বরে চলে গেলেন। বোঝা যায় এই গল্প বলার ক্ষেত্রেও তিনি কত সতর্ক। গলা ঝেড়ে নিয়ে বললেন, আমি সেদিন কোনো কাজেই মন বসাতে পারছিলাম না। ভিতরে কি এক চিন্তা হচ্ছে, কিন্তু চেতনায় প্রকাশ পাচ্ছে না। এইভাবে সারা দিনটা গেল। সন্ধ্যায় আহ্নিক সেরে চা খেয়ে ঘরে
কত কাজ পড়ে আছে জানো? কি কাজ? তোমার কোনো কাজেই তো লাগবো না, তবু বলো। তিনি আমার মুখে তার শীতল নরম মুখ ঠেকিয়ে বললেন, তোমাকে দিয়ে এমন একটা কাজ করাবো যা কেউ ভাবতে পারবে না। কি কাজ? তা বলবো না, তবে বহু দিনের এক চাপা সত্য তোমাকে খুঁড়ে বের করতে হবে। আমাকেই বা করতে হবে কেন? আমি তোমাকে বিশ্বাস করি। কি সেই সত্য, আর কোথায়? কোথায় সেটা যথাসময়ে জানিয়ে দেব। তবে সত্যটা এই যে আমার এক ভক্তকে গোপন করে রেখেছে এক মিথ্যাচারী। এটা প্রকাশ্যে আনতে হবে তোমাকে। দেবী, এ তো পুলিশের কাজ। পুলিশ যখন ছিল না, সমাজে শয়তান ধরা পড়তো না, তাহলে আর এসব শেখা কেন? মানুষের দোষ দূর করা বুঝি শয়তান ধরা নয়, অন্যায়ের প্রতিকার নয়? দেবী, শান্ত হন। আমার জ্ঞান চক্ষু উন্মোচিত হলো। ঠিকই তো, তান্ত্রিক সাধকেরাও তো পুলিশের কাজ করেছে। ঠিক আছে দেবী, আমি পারবো, আশীর্বাদ করুন। দেবী মিলিয়ে যেতে যেতে বললেন, আমি সব সময় তোমার সঙ্গে থাকি। তুমি এগিয়ে যাও, আমাকে স্মরণ করলেই পাবে। আমি তোমাকে দিয়ে করিয়ে নেব। বলতে বলতে ঠাকুর একটু চুপ করে গেলেন। কিছুক্ষণ উদাসীন হয়ে বসে থাকার পর একটা সিগারেট ধরালেন। কিশোরী বলল, এতদিনে সত্যি একটা জিনিস পরিষ্কার হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কি? সত্যি বলছি, এতদিন মনে হতো এসব ধান্দাবাজি আর বুজরুকি, কিন্তু না, কত বড় সামাজিক কাজ। এই বিজ্ঞানের যুগে আমরা এসব মানি না বা বিশ্বাস করি না। আমার তো মনে হয় এইসব গল্পের মধ্যে লুকিয়ে আছে অনেক রোগ সামাজিক সমস্যা ও তার প্রতিকার। তান্ত্রিকেরাই পারে বুদ্ধি যেখানে পৌঁছায় না সেখানেও চলে যেতে। পারে, তবে প্রমাণ করতে সক্ষম নয়। চেষ্টা করলে সব হয়। অপারেশনের পরেও ওষুধ লাগে। সত্যি তো, আধুনিক চিকিৎসা বিজ্ঞান সর্বত্র সফল নয়। যে সফলতা দাবি করা হয় তা সাময়িক। বিজ্ঞান যদি সব সমস্যার সমাধান করতে পারত, মানুষ এতদিন ধরে এই সংস্কারে বিশ্বাস রাখতে পারত না। বড় বড় ডাক্তার, বিজ্ঞানী নিয়মিত দেবালয়ে যান, ঈশ্বরকে ডাকতে বলেন। আজ আমি বুঝতে পারলাম সব কিছুর প্রয়োজন আছে, কিছু কেউ মানুক বা না মানুক। আমাদের আড্ডার আসরে নীরবতা নেমে এলো। ভাবলাম আদি রস নিয়ে কিশোরী বোধহয় কিছু একটা টিপ্পনি কাটবে। তা না, ও নিজেই জ্ঞানগর্ভ আলোচনায় চলে গেল। মনে মনে তারানাথ ঠাকুরকে জেঠিমাদের বলে আসি।
বড়বাবু তোকে বহুবার দেখতে চেয়েছিলেন। পা খারাপ, হাঁটাচলা করতে পারেন না। ওনার বাড়ি যেতে একটা ভরাট পুরুষ কণ্ঠে গান ভেসে এলো। মাগো ব্রহ্মময়ী, মাগো করুণাময়ী, তুমি যে জননী তুমি তারা। মাগো ব্রহ্মময়ী, মাগো করুণাময়ী, তুমি যে জননী তুমি তারা। ভবসাগর পার করো মা, তারিণী তুমি ওগো দুর্গতিহারা। মাগো ব্রহ্ম শ্যামল জেঠুর ছোট ছেলে, তোমার মতো শ্যামলও কালী ভক্ত। রোজ সন্ধ্যায় গান নিয়ে মায়ের আরতি করে। আমি মন্ত্রমুগ্ধের মতো উপরে উঠে গেলাম। তখনও গান চলছিল। সকাল সন্ধ্যা মাগো তোমায় দেখি, তোমার ছবি এই হৃদয় আঁকি। সকাল সন্ধ্যা মাগো তোমায় দেখি, তোমার ছবি এই হৃদয় আঁকি। তুমি মাগো সঞ্জীবনী, শিবেরই তুমি শিবানী মা। তুমি মাগো সঞ্জীবনী, শিবেরই তুমি শিবানী। তোমাকে ডেকে মাগো বিপদ তারিণী, এই জীবন পেল মুক্তি সারা। মাগো ব্রহ্মময়ী, মাগো করুণাময়ী, তুমি যে জননী তুমি তারা। জয় তারা জয় তারা, এই মহারবে দূর হয় দুঃখ তারা নাম গানে। জয় তারা এই মহারবে দূর হয় দুঃখ তারা নাম গানে। তুমি যে উগ্র তারা, মহাকালী মহামায়া মা। তুমি যে উগ্র তারা, মহাকালী মহামায়া। তোমারই কৃপা পেতে কত জনা গেল তরে, ও গো মা করুণাময়ী তারা। মা ব্রহ্মময়ী, মাগো করুণাময়ী, তুমি যে জননী তুমি তারা। মা ব্রহ্মময়ী, মাগো করুণাময়ী, তুমি যে জননী তুমি তারা। ভবসাগর পার করো মা, তারিণী তুমি ওগো দুর্গতিহারা। মা ব্রহ্মময়ী, মাগো করুণাময়ী, তুমি যে জননী তুমি তারা। মা ব্রহ্মময়ী, মাগো করুণাময়ী, তুমি যে জননী তুমি তারা। মা ব্রহ্মময়ী, মাগো করুণাময়ী, তুমি যে জননী তুমি তারা। অন্তর কতখানি শুদ্ধ হলে তবেই কিনা একজন পূজায় তন্ময় হয়ে উঠতে পারে। ছেলেটা রক্তাম্বর পড়ে এলো, গায়ে আরতি করতে করতে যে গান গাইল, তা যে দৃষ্টিকোণ থেকেই দেখা হোক না কেন, তা অত্যন্ত উত্তম এবং উৎকৃষ্ট। আরতি শেষ করতে পিছনে ফিরে খুকুর সঙ্গে আমাকে দেখে চমকে উঠল। আমার সেই দাদা তারানাথ চক্রবর্তী। এগিয়ে এসে আমাকে প্রণাম করে বলল, এলেনি যখন কৃপা করে একবার মায়ের সঙ্গে দেখা করে যান। আমি শ্যামাগালির মন্ত্র পাঠ করে মায়ের পুজো শেষ করে বললাম, মা বিরাজমান, কিন্তু তোমার তো দীক্ষা হয়নি, মাকে প্রতিষ্ঠা করা হয়নি। মা তুষ্ট, এই দুটো কাজ ছেড়ে নাও, তিনি আছেনই ঘরে, তুমি সার্থক সাধক। সেই সময় ছেলেটার মা অর্থাৎ খুকুর জেঠি শাশুড়ি এসে
জিজ্ঞেস করলেন, বাবা, আমার ছেলেটা বাড়ি থেকে চলে যাবে না তো? সে যোগ নেই। এনার সাধন পথ হলো সঙ্গীত তরী। উনি নাম যশের প্রত্যাশী নন, উনি সব করবেন। চাকরিও যোগ আছে, তবে ওর ইচ্ছের বিরুদ্ধে কেউ যাবেন না। আমি দেখতে পাচ্ছি ইনি এক উত্তর সাধকের আশীর্বাদ ধন্য। কে তিনি? ছেলেটাও তার মা চোখাচোখি হয়ে মাথা নামিয়ে নিল, কিছু বলল না। আপনাদের অসুবিধা থাকলে বলতে হবে না। ইনি অনেক বড় গায়ক সাধক হবেন, সবসময় শুদ্ধাচারে গানে বসবেন। শুধু দেবী নন, তার সহচরী ডাকিনী যোগিনীরাও আসেন। মনে হচ্ছে তার ধারে কাছে এক সিদ্ধ পুরুষ ছিলেন কখনো। তার সব লক্ষণ চারিদিকে। তাই এই স্থান যেন কোনোভাবেই অপবিত্র না হয়, দেখবেন সেটা। আজ তাহলে উঠি, কাল আমার বোনের বাড়িতে একটু পুজো করব, তার জোগাড় করে রাখতে হবে। তাই নাকি? বৌমা বলনি তো? কুকুর জেঠি শাশুড়ি জিজ্ঞেস করলেন। আমরাও জানতাম নাকি? দাদা সব জোগাড় করে নিয়ে এসেছিল, বাকি সব এখানে এসে করলো ওকে ডেকে নিয়ে গিয়ে। তাও জ্যাঠাইমা আপনারা সব যাবেন, কাল যদি আসতে না পারি তাই বলে গেলাম। তা ভালো করেছো। উনি প্রথম এলেন, একটু চা পর্যন্ত খাবেন না? না মা, এখন আর কিছু খাওয়া যাবে না। হোম সস্তনে জোগাড় করার আগে আচমন সেরে নিতে হয়, তাই সেরেই বসেছি। শ্যামলদের বাড়ি থেকে বেরিয়ে এলাম একটা প্রশ্ন নিয়ে। কেন কেউ সেই সাধকের নাম বললেন না? মনে হলো চেপে গেলেন। যাই হোক, বোনের বাড়ি এসে হোম সস্তেনের জায়গাটা শুদ্ধ করে নিলাম। তারপর সব খুঁটিনাটি জিনিস সাজিয়ে নিতে নিতে রাত হয়ে গেল। বোন অধৈর্য, গল্প করতে পারেনি বলে মুখ ভার। খেতে বসে দুজনে কত কিনা বললাম। বগ্নিপতির তাড়ায় উঠে পড়লেও গল্প আর থামেনি, চলল রাত 12টা পর্যন্ত। পরের দিন হোম সস্তেন সেরে উঠতে উঠতে বিকেল হয়ে গেল। শ্যামল সকাল থেকেই আমার পাশে ছিল, ও চণ্ডীপাঠ করল। বিকেলে সামান্য জলযোগ করে শ্যামলদের সঙ্গে ওদের বাড়ি চলে গেলাম। শ্যামলের বাবা আমাকে দেখে খুব খুশি। আমার সাধনা বিষয়ে অনেক কথা জিজ্ঞেস করলেন, বেশিরভাগ সাধন প্রণালী বিষয়ক। সাধনার সঙ্গে যুক্ত না থাকলে এসব জানা সম্ভব নয়। শেষ পর্যন্ত আমি থাকতে না পেরে বললাম, আপনাদের পরিবারে একজন সিদ্ধ পুরুষ ছিলেন মনে হয়, তার প্রভাব অত্যন্ত প্রকট দেখছি। কে সেই মহাপুরুষ? তিনি এতক্ষণ হাসি খুশি ছিলেন। সাধকের প্রসঙ্গ আসতে কেমন গম্ভীর হয়ে গেলেন। বললেন না, তেমন কেউই ছিলেন না। আমি প্রসঙ্গ পাল্টাতে বললাম, হতে পারে। আপনারা যে জায়গায় বাড়ি করেছেন সেখানে বহুদিন পূর্বে কোনো এক সাধক ছিলেন, বড় ধরনের কোনো সাধক ছিলেন। যদি তার সাধনা আসনটাতে একবার বসা যেত। আপনি সারাদিনের ধকলে ক্লান্ত, বিশ্রাম নিন, পরে কথা হবে বলে জেঠু এড়িয়ে যেতে চাইছেন দেখলাম। আমিও বাড়াতে চাইলাম না। নমস্কার জানিয়ে বাইরে বেরিয়ে দেখি শ্যামল দাঁড়িয়ে, চোখাচোখি হতে মুখে আঙুল দিয়ে ইশারায় আমাকে ডেকে নিল। তাকে অনুসরণ করে ছাদে গিয়ে দাঁড়ালাম। সন্ধ্যায় আধা শহর আলোয় আলোয় মনোরম হয়ে উঠেছে। দূরে হাইওয়ে দিয়ে হু হু করে আলো তীর ছুটে যাচ্ছে। হঠাৎ শ্যামল আমায় বলল, আমাকে দীক্ষা দেবেন? আমার ঘরে মায়ের প্রতিষ্ঠা। না দেওয়ার কিছুই নেই, কিন্তু তার আগে চাই বাবা মায়ের আশীর্বাদ। মনে হয় তোমার পক্ষে অনুমতি বা আশীর্বাদ পাওয়া খুব একটা সম্ভব নয়। শ্যামল দূরের দিকে তাকিয়ে থেকে বলল, কোনোভাবে সম্ভব নয়? কারণ মা বাবা কি স্বেচ্ছায় সন্তানকে সন্ন্যাস হওয়ার অনুমতি দিয়েছেন? ঠিকই বলেছ। তুমি তো বাড়ি ত্যাগ করছো না, গৃহ বড় কঠিন ঠাই, একে এড়িয়ে চলা উচিত নয়। আমি এই পথ থেকে ফিরে আসতে পারবো না। দীক্ষা কেউ না দিলেও আমি আত্মার আহ্বান এড়াতে পারবো না। দীক্ষার সঙ্গে সাধনার কোনো সম্পর্ক নেই শ্যামল। যদি থাকতো একলব্য বীর হয়ে উঠতে পারত না, কিন্তু তাকে দ্রোণাচার্যের মতো গুরুর হাত থেকে রক্ষা করার দ্রোণাচার্য কিন্তু থাকবে না। এই যা, গুরু সর্বদা শিষ্যকে আগলে রাখে। অর্জুন হতে পারে চেনেও গুরু শিক্ষা দেয়।
কিন্তু আমি কি করব? বৌদির কাছে আপনার কথা শোনার পর আপনাকেই গুরুপদে বসিয়ে ফেলেছি। মুশকিলে ফেললে তো, সেটা আমি এ বাড়িতে পা দিয়েই বুঝতে পেরেছি। কিন্তু এটা তো মানো, গুরুর কাছে কিছু লুকাতে নেই। জানি আপনি এই কথাই বলবেন, কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তবে আপনি যা বুঝেছেন সেটাই সর্বৈব সঠিক। কিন্তু গুণী লোকেরও পদস্থলন হয়। তিনি এমন একটা কাজ করেছেন যা আমাদের বংশের মান মর্যাদা মাটিতে মিশিয়ে দিয়েছে। কি এমন কাজ যে মান মর্যাদা মাটিতে মিশিয়ে দিল? তিনি এক চাকরানির সঙ্গে জানাজানি হলে তিনি হয় পালিয়ে মুখ বাঁচিয়েছেন, নয়তো আত্মহত্যা করেছেন। কিন্তু দুটোর একটাও আমার এই আধ্যাত্মিক যুক্তির নিরিখে সমর্থন পাচ্ছি না। তুমি ভালো করে লক্ষ্য করো, তোমাদের বাড়িতে কোনো বিচলন নেই, একটা সৌম্য শান্তি বিরাজমান। বাড়িতে সকলের মনে এক প্রকারের আনন্দ আছে, অন্য বিষয়গুলো বুঝতে পারবে না। এ বাড়িতে ধূপ ধুনো সুগন্ধি ফুলের গন্ধ পাও না? হ্যাঁ, মাঝে মধ্যেই পেয়ে থাকি। আমি আগের দিনই বলেছি যে ডাকিনী যোগিনী ওর দেবীর আনাগোনা আছে। কোনো প্রথভ্রষ্ট সাধকের গৃহে এমন দুর্লভ সমাবেশ ঘটতে পারে না। আমি দেখতে পাচ্ছি এক লম্বা দেহধারী সৌম্য সাধক, কিন্তু তার হাত মুখ বাঁধা। কি বলছেন গুরুদেব? কিছু একটা অঘটন মনে হচ্ছে। তুমি এর বেশি জানতে চেও না। আমাদের প্রমাণের কৌশল জানা থাকলেও আইনগত দিক থেকে অনধিকার। আচ্ছা, আমাকে বলো তো, তার এই বদনামের পেছনে কারো কোনো লোভনীয় চক্রান্ত ছিল কিনা? তা তো বলতে পারবো না, আমি তখন খুব ছোট। মা বাবা জানতে পারেন। ওনারা বলবেন না, না বললেও কি হবে, একটা মহাত্মা মিছিমিছি বদনাম হয়ে বেড়াবেন। আচ্ছা, যে মহিলাকে কেন্দ্র করে ঝামেলা হলো তিনি এখন কোথায় তুমি জানো? তা তো জানি না। শুনেছি তিনি কিছুদিন এখানে ছিলেন, নাকি সন্তানের জন্ম দেওয়ার জন্য সেই বাপের বাড়ি গেছে, আর এদিকে আসেনি। তিনি কোনো দাবি করেননি? তা করবে না, এই পাশের জায়গাটা আদায় করে নিয়েছে। ওখানে নাকি কাকুর একটা কুঁজি ঘর ছিল। ওখানেই তিনি সাধন পূজন তপস্যা করতেন। ওই জায়গাটাকে কিনেছেন? তিনিও একজন সাধক, ওখানে আশ্রম করেছিলেন, তারপরে এক ভক্তের কাছে বিক্রি করে দিয়েছেন। 3 হাত হয়েছে। আচ্ছা, তোমার কাকুর সঙ্গে যে জায়গা কিনেছেন তার পরিচয় ছিল? পরিচয় মানে ওই, উনি এখানে এলে এখন আমাদের বাড়িতে আসেন। আমি বিড়বিড় করে নিজের মনেই বলছিলাম, মহিলার খোঁজ করতে পারলে তবেই জট খুলবে। আমার মামার এক বন্ধু লালবাজারের গোয়েন্দা আমাদের বাড়িতে আসেন, মাকে মনিদি বলে ডাকেন। উনি যদি এগিয়ে আসেন আমি প্রমাণ করতে পারবো মনে হয়। আমার মাথায় কেমন জেদ চেপে গেল। এরকমটা কখনো হয় না আমার। আমি একজন সাধকের জন্য এতখানি উতলা কেন হব? নিজেকে সংযত করে উপর থেকে নামতে নামতে মনে হলো শ্যামলের বাবার সঙ্গে দেখা করে যাই। আর হয়তো দেখা হবে না, এই ভেবে আমি শ্যামলকে বললাম, চলো তোমার বাবার কাছ থেকে একবার ঘুরে আসি। আপনি এসব কথা বলবেন না এখন। না না, এই বিষয়টা সহজ নয়, তবে একজন মহাত্মা বদনাম হয়ে বেড়াচ্ছেন, হয়তো তার মৃত্যুটাই স্বাভাবিক নয়। যাকগে, তোমার বাবা আবার হাঁটতে পারবেন, এই কথাটা বলে আসবো। চলো। শ্যামলের বাবার মধ্যে থেকে সেই গরম ভাবটা কাটেনি তখনও। খুব এড়িয়ে যাওয়া উত্তর দিচ্ছিলেন। তবু আমি জিজ্ঞেস করলাম, আপনার পা বসে গেল কিভাবে? আপনি কিন্তু হাঁটতে পারবেন। লাল ও নীল ফুলে গৃহদেবতার পুজো দেবেন, আর চেষ্টা করবেন দাঁড়িয়ে 108 বার সূর্যের স্তব করতে। চলি। বোনের বাড়িতে ফিরে বেরিয়ে পড়ার কথা ভাবছি, ভগ্নিপতি এসে বলল, আচ্ছা চলুন পাশের বাড়ি থেকে একটু ঘুরে আসি, ওনারা এসেছিলেন আপনার নাম শুনে। পাশাপাশি বাড়ি হলে কি হবে, আমাদের বড় রাস্তায় এসে অনেকটা ঘুরে যেতে হলো। তাদের বাড়ি ঢোকার আগে কেমন একটা অস্বস্তি হতে লাগলো আমার। ঢুকতেই একটা বিশ্রী গন্ধ ভেসে এলো নাকে। আমি মন্ত্র জপ করে অবাক। এক অশুভ সংকেত। গৃহদেবতা চঞ্চল, শান্তি ও শ্রীর কোনো চিহ্ন পেলাম না। আমি গৃহকর্তাকে বললাম,
আপনার ঘরে বাইরে এত সংকটে জড়িয়ে পড়লেন কিভাবে? কর্মস্থলে দেখছি একদল লোকের মুখ, বাড়িতে চুরি চামারি, প্রতিবেশী সমস্যা, মায়ের অসুখটা খুব পীড়া দিচ্ছে, স্ত্রীর সঙ্গেও। আপনি এমনভাবে জড়িয়ে রয়েছেন তা অনেক দিন, 10 বছর হবে। বিয়ে হয়েছে তো 8 বছর, তাই তো? দুটো ইস্যু নষ্ট হয়ে গেছে। আপনি এতদিন শক্ত হয়েছিলেন, আরও কিছুদিন কষ্ট করুন। বাড়ির সকলের সঙ্গে কথা বলতে চাই, আপনাকে সঠিক কারণটা জানাতে হবে। তখন অদ্ভুত এক কাণ্ড ঘটে গেল। আমি চাইছিলাম সকলকে এক জায়গায় বসিয়ে ওদের কথা শুনতে, কিন্তু এক নারী কণ্ঠ ভেসে এলো। না তারানাথ, তুমি ভুল করছো। আমি সতর্ক হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত পরিবর্তন করে বললাম, ঠিক আছে, আমি সকলের সঙ্গে আলাদাভাবেই কথা বলবো। আগে আপনার মায়ের সঙ্গে কথা বলি, চলুন। স্বপনবাবু একেবারে ধারের ঘরে আমাকে নিয়ে গেলেন। আমাকে ঘরের মধ্যে নিয়ে এসে মাকে বললেন, মা, ইনি হচ্ছেন তারানাথ চক্রবর্তী। তন্ত্র সাধনায় ওনার খুব খ্যাতি রয়েছে। আমি ওনাকে ডেকে এনেছি আমাদের বাড়িটার জন্য। উনি তোমার কাছ থেকে কিছু জানতে চাইবেন। আমি বাইরে আছি, কেমন? ঘরে আমি আর আমার ভগ্নিপতি। তিনি নমস্কার জানিয়ে আমাদের সোফায় বসতে বললেন। তারপর ভগ্নিপতিকে জিজ্ঞেস করলেন, আপনি তো আমাদের পিছনের বাড়িতে থাকেন, দু একবার দেখেছি বলে মনে হচ্ছে। ঠিক বলেছেন, আমি পেছনেই থাকি। আপনারা এখানেই আছেন কতদিন? তা 12 বছর তো হবেই। আপনাদের আসল বাড়িটা কোথায় ছিল? দমদমে। ওখানে থাকতে খুব অসুবিধে হচ্ছিল বলে গুরুদেব ওনার আশ্রমটাই ছেড়ে দিলেন জলের দরে। আমার স্বামী ওনার খুব কাছের একজন ছিলেন। আপনার স্বামী? উনি মারা গেছেন এখানে আসার পরেই। তারপর থেকে সংসারে আর শান্তি পাই না। বুঝতে পেরেছি, এই বাড়িতে কোনো অপদেবতার উদ্রেক হয়? না না, গুরুদেব প্রতি বছর হোম সস্তেন করেন। এ বাড়িতে এসব কোনোদিনই দেখিনি বা শুনিনি। আচ্ছা, আসি। বলে নমস্কার জানিয়ে স্বপনবাবুকে ওনার স্ত্রীর ঘরে নিয়ে যেতে বললাম। ভদ্রমহিলা আমাদের জন্য অপেক্ষা করেছিলেন। আমরা যেতেই সোফায় বসতে বললেন। তারপর দেরি না করে আমাকে জিজ্ঞেস করলেন, আমার শাশুড়ি মা বলেছেন তো এ বাড়িতে কোনো উপদ্রব নেই? আমি জানি না কাকে উপদ্রব বলে। দুটো মিস হলো। নিচের একটা ঘরে তো যেতেই পারি না আমরা কেউ। যে যাবে সে অসুস্থ হয়ে বিছানা নেবে। মাঝে মাঝে এত গা ছমছম করে যে ঘুমাতে পারি না। আর মাঝে একটা গোঙানির শব্দ অনেকক্ষণ ধরে হয়। আগে রাতে হতো, এখন দিনেও শুনতে পাই। এনারা ওই এক শয়তান গুরুদেব ধরে রেখেছে। উনি কি যে করে রেখেছেন, বাড়িতে পা দিলেই সব ওনার ভক্ত। আমি আপনার সব কথা শুনেছি। আমার মনে হচ্ছে আপনি কিছু করতে পারেন। কিছু করুন প্লিজ। মেয়েটা শিক্ষিত বলেই মনে হলো। তার মধ্যে গৃহবধূর জড়তা ছিল না। মা, আমরা সবকিছু পারি না। এ বাড়িতে যে ঘোর সংকটে আছে তা পা দিয়েই বুঝতে পেরেছি, কিন্তু সঠিক কারণটা এখনো ধরতে পারিনি। এই জায়গাটায় যে প্রথম বাড়ি করেছেন সে কি আপনার শ্বশুর মশাই? আমি যতদূর জানি এটা একটা আশ্রম ছিল, ওই গুরুদেবের কাছ থেকে নেওয়া। যে মহিলার জায়গা তিনি কোথায় আছেন জানেন? আপনি মহিলার কথা জানলেন কিভাবে? আমরা জানতে পারি মা, তিনি কোথায় জানেন? না, তবে গুরুদেব নিশ্চিত জানেন। একবার কি নিয়ে সমস্যা হয়েছিল, তাকে এনেছিলেন। ও আচ্ছা, তোমার কষ্ট আমি ধরতে পেরেছি।
সঙ্গতি থাকলে অন্যত্র উঠে যাও, মা শান্তি পাবে। চলি তাহলে। স্বপনবাবু দরজার পেছনেই দাঁড়িয়েছিলেন। তাকে দেখে বললাম, আপনি এখানে আছেন ভালোই হলো। এই ভদ্রাসনের দোষ কাটাতে গেলে আমাকে আইনের ঝামেলায় পড়তে হতে পারে, তাই এ কাজে আমি হাত দেব না। যে মহিলার জায়গা তাকে বের করতে পারলে হয়তো কিছু করার থাকতে পারে, নচেত আপনার এই ভিটে ত্যাগ করতে হবে। আপনারা কেন, কেউ এখানে শান্তিতে থাকতে পারবে না। আপনারা অন্য কারো সাহায্য নিতে পারেন, আমি আপনাদের ঠকাতে পারবো না। চলি, নমস্কার। বাবা, আপনি একটা কিছু উপায় বের করুন, না হলে যে আমরা কেউই বাঁচতে পারবো না। বুঝতে পারছি আপনারা গভীর সংকটে আছেন, এক দুষ্ট লোকের চক্রে পড়ে আছেন, তাই সেই মহিলাকে বের করতে না পারলে এখানে কিছুই করা যাবে না। আমি কথা দিলাম তখন আমি এখানে শান্তি ফেরাতে পারবো। বাড়ি ফেরার পথে ভগ্নিপতি আমায় বলল, ওটা তো আমাদের বড় বাড়ির জায়গা ছিল, একটা কাকা ওখানে থাকতো। শেষের দিকে কি হলো, এক মহিলার খপ্পরে পড়ে পালাতে বাধ্য হলেন। আপনি নিশ্চয়ই সেই মহিলার কথাই বলছিলেন বোধহয়। হ্যাঁ, তুমি কি ঠিক জানো তিনি পালিয়েছেন? শুনেছিলাম তিনি আত্মহত্যা করেছেন। ওই মহিলা লাশ শনাক্ত করেছে। বড় বাড়ির কেউ যায়নি, অন্ত্যেষ্টিক্রিয়াও সম্পন্ন হয়নি। যাকগে, ছেড়ে দাও, সব সমস্যার সমাধান করা যায় না। কালই চলে যাব ভাবছি। এর মধ্যেই চলে যাবেন নাকি? না না, খুকু খুব রাগ করবে। আপনাকে নিয়ে কালীঘাটে যাবে শুনলাম। এই মুশকিল হলো, যতবার ভাবি গৃহের বন্ধনে আবদ্ধ হব না, তত চারিদিক থেকে যেন পেঁচিয়ে ধরে। এর মধ্যে শ্যামল তৃতীয় দিন এসে আমায় বলল, গোয়েন্দা মামা আসছেন আজ সন্ধ্যায়। ভদ্রলোক যে এত বড় পদাধিকারী তা দেখে বোঝা যায় না। আমার সঙ্গে আলাপের আগেই বলে বসলেন, সাপ খুঁড়তে কেঁচো বের করবেন না তো? আমিও চন্দ্র দর্শনে ওনার সম্বন্ধে জেনে নিয়ে বললাম, বড় কর্তা পেছনে লাগলে প্রমোশন হয় না, সামনেই হয়ে যাবে। এই সত্যি বলছেন মাইরি? ভালো সিঙ্গাড়া খাবেন? জানেন তো বাজারে কচুর দাম বাড়ছে। কি বলবো কিছুই বুঝতে পারছি না। ভদ্রলোক একেবারেই ছেলে মানুষ। আমাকে বলার সুযোগ না দিয়েই বললেন, মণি দিদি ভালো চা করে, তাই তো চলে এলাম। আপনি শিওর ওখানে একটা রহস্য আছে? প্রথমটা বুঝতে পারেনি। শ্যামল বলল, উনি এরকম ভুল ভালের মধ্যে কাজ করে যান। সৎ বাঁচতে গাঁ উজাড়। মামা, ওটা ঠগ হবে। শ্যামল হেসে বলল, ও অল্প বিদ্যা শুভঙ্করী। মামা ভয়ঙ্করী। ওই হলো। তা আপনার সন্দেহ হলো কেন? শ্যামল আমাকে ঠেলা দিয়ে বলল, আপনাকে বলছেন। ও, আপনাদের এই অবৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা বহু ঘটনা ও তার প্রকৃতি বিশ্লেষণ করে বিশেষ মন্ত্র বলে কিছু বুঝতে পারি, কিছু অলৌকিকভাবে সাহায্যও পেয়ে থাকি। এখানে এসে আমার কেমন মনে হলো আমি এক সাধন ক্ষেত্রে এসে পড়েছি। তার সব লক্ষণ স্পষ্ট, কিন্তু স্বপনবাবুর বাড়িতে গিয়ে ধারণা বদলে গেল। সব অশুভ লক্ষণ যেন সেখানেই, অথচ গায়ে গায়ে দুটো বাড়ি। শুনলাম একই ভদ্রাসন। সেখান থেকে এবং দুটো বাড়ির কথাবার্তায় মনে হচ্ছে ভয়ঙ্কর একটা অন্যায় এখানে চাপা পড়ে রয়েছে। সেটা আইনের আওতায় পড়ে বলে আমি সরে এসেছি। আচ্ছা বলুন তো, আমার বউ এখন কোথায়? অফিসার হঠাৎ প্রশ্ন করলেন। আমি চোখ বলে জেনে নিয়ে বললাম, বাপের বাড়িতে টিভি দেখছে। একটা সুখবর দেব নাকি? প্রমোশন? ওটা আগেই শুনেছি। এটা তার থেকেও ভালো। নুনের মতো? তা জানি না। আরে মশাই, বলেই ফেলুন না। আপনি বাবা হতে চলেছেন। লোকটা হঠাৎ হাঁ হয়ে গেলেন, কিছুক্ষণ কথা বললেন না। আপনার স্ত্রী বেশি লম্বা নন, খুব গম্ভীর,
খুব নিয়ম মেনে চলেন, আপনাকে একটু বকাবকিও করেন। একটু মানে আমাকে কর্মের ষাঁড় মনে করে। মামা ওটা ধর্মের হবে। ওই হলো, এই আমি মাইরি আপনাকে সাহায্য করব, একটা মিষ্টি খান না। এটা আপনাকেই খুঁজে বার করতে হবে। আমি শুধু বলবো জমিটাই রহস্য, মালিকগুলো সম্বন্ধে খোঁজ নিতে হবে। আপনি কি অনুমান করছেন? আপনি চাইলে আমি প্রমাণ করে দেব, কিন্তু জানি না আসল অপরাধী কে। ঠিক আছে, পরে কথা হবে, বুঝলেন? আজ অফিস থেকে শ্বশুর বাড়ি যেতে হবে। এই রাতে? আপনি জানেন না বউয়ের ভালোবাসা কত অমূল্য। আর নয় ভাগনা, কাল একবার অফিসে আসিস। মনিদি, চললাম। সোজা গিয়ে জিপে বসলেন। দাও একটু সিগারেট দাও। ঠাকুর সিগারেট চাইলেন। আমি সিগারেটের প্যাকেটটা এগিয়ে দিয়ে বললাম, তারপর কি হলো শেষ পর্যন্ত? দাঁড়াও দাঁড়াও, একটু দম নিয়ে নি। পাসিং শোতে গোটা তিনেক টান মেরে বললেন, ঠান্ডা পড়া একটু ভালো, একটু বেশি ঘুম হয়, তাই না? সে যাই হোক, আপনি বলুন তো অফিসার কি করলেন? কালপিটটা কে? কিশোরী বলল। কে আবার? বুঝতে পারছো না? ওই গুরুদেব। আমি বিজ্ঞের মতো মন্তব্য করলাম। না না, অত সহজ নয়। মহিলাটি কোথাও দোষী। আমার মনে হচ্ছে ওখান থেকে অন্য কারো লাশ বের হবে। শ্যামলদের বাড়ি থেকে কিছু না জেনে শুনে তার অন্ত্যেষ্টি ক্রিয়াও পর্যন্ত করলো না। এ হতে পারে? সে যাই হোক, ওখানটাতে কিছু না ঘটলে মধুসুন্দরী দেবী পর্যন্ত এগিয়ে আসতেন না নিশ্চয়ই। এরম একটি ঘটনা আপনি আমাদেরকে বলেননি? আরে এখানে আমাকে আর কিছুই করতে হয়নি। ওই অফিসার ঠিক জাল বিছিয়ে বিছিয়ে গুরুদেব এবং মহিলাকে বের করেছিলেন। আসলে মহিলাটি এবং তার এক সাধরেক, বলো তার জীবন সঙ্গী বলো, এদের কাজ হলো বিয়ে থা হয়নি বা স্ত্রী পুত্র নেই এমন তাদেরকে ভাসিয়ে জায়গা জমি সব হাতানো। এই মহিলা এখান থেকে কাজ সেরে উত্তর প্রদেশে চলে যায়। সেখানে একজন বাঙালিকে পাকড়াও করে তার গিন্নি হয়ে বসেছিল। সাকরেত ছিল সেই বাড়ির চাকর। এখানে কি হলো সেটাই বলুন। কিশোরী বলে উঠল, অফিসার ওদের ধরে এনে বেকায়দায় পড়ে যান। মহিলাটি একজনকে শনাক্ত করেছিল, তার দাবি সেই অপরেশ মুখার্জি। গুরুদেব তাকে সমর্থন করে। সাক্ষ্য দিয়েছিল স্বপনবাবুর বাবা আনন্দ হাজরা। এরা কেউ মিথ্যে বলছে না। অপরেশ মুখার্জি জীবিতকালে তার আশ্রমে আসতেন ওই গুরুদেব এবং আনন্দ হাজরা। এই আনন্দ হাজরাই একটু বদমাইশি করেছিলেন বলে মনে হয়, কারণ তিনি এই মহিলাকে এখানে নিয়ে এসে অপরেশ মুখার্জির কাছে রেখে যান। ওর সাকরিত পাশেই একটা বস্তিতে ভাড়া থাকত। মাঝে মধ্যে আসতো ধর্মকথা শুনতে আর প্রসাদ পেতে। এই পর্যন্ত সকলের বক্তব্য মিলে গেছে, কিন্তু এখানে যে কোনো লাশ পোতা আছে বা অপরেশ মুখার্জিকে খুন করা হয়েছে তার যুক্তি কি? অফিসার আমায় ডাকলেন, ওনার বাড়িতে ডেকে দারুণ আদর আপ্যায়ন করলেন। ওনাদের সন্তান লাভের কোনো সম্ভাবনাই ছিল না। আমার কথা বিশ্বাস করতে পারেননি। পরে ডাক্তারি পরীক্ষায় নিশ্চিত হন, তাই আমার এত আদর যত্ন। যাই হোক, অফিসার নিজের বাড়িতে একেবারে কেঁচো। ডেকেছিলেন আমার সঙ্গে শ্যামল ও স্বপন হাজরাকে। স্ত্রী নেই দেখে বললেন, ওস্তাদের মার মাঝরাতে হয়ে যাক। মামা ওটা শেষ রাতে হবে। তা হোকে, তুই রসগোল্লাটা খা। আরে স্বপন বাবু খান, খেয়ে দে থাকে সময়, তার নাম উপার্জন। সময় নয়, ওটা ধন হবে। সে আমি জানি। আপনি ওই করিডোরে গিয়ে দাঁড়ান তো, আমি যাচ্ছি। কথাগুলো চাপা গলায় দ্রুত বলে অফিসে চলে গেলেন ভেতরে। চায় ট্রে নিয়ে এসে শ্যামলদের কাছে 2 কাপ নামিয়ে দিয়ে বাকি 2 কাপ তুলে নিয়ে জানতে চাইলেন, কোথায় গেলেন? চা গরম হয়ে গেল। বলতে বলতে বাইরে এসে চাপা গলায় বললেন, এবার আপনার খেলা। স্বপন হাজরাকে বলুন আমি প্রস্তুত থাকব। বলে চায়ের কাপ দিয়ে ভিতরে গিয়ে জিজ্ঞেস করলেন,
তা স্বপনবাবু, কটা ছেলে মেয়ে? আমার টিকি ছিঁড়েছে? ও মশাই, বলছি টিকে না শিকে হবে, বুঝলেন? তা হোক, ভুল বললাম না। তা ছেলে মেয়ে কিসে পড়ছে? আর বলবেন না, দুটো ইস্যুই মিসক্যারেজ। বাড়িতে এতটুকু শান্তি নেই, কি আর বলি। আরে তারানাথ ঠাকুর তো রয়েছেন, ওনারাই সব দিক দেখে নেন। কি হে ঠাকুর, একটু বোম সস্তেনও করবেন নাকি? আপনি ভুলভাল কেন বলেন সত্যিই বুঝতে পারছি না। ওটা ওই পাকা এঁচোড়ের দোষ, ছাড়ুন সব। স্বপনবাবুর দিকটা ভাবুন না। আমি আশ্বস্ত করে বললাম, মহিলাটি হাতের মুঠোয় যখন আর ভয় নেই, কাল পরশু ব্যবস্থা করা যেতে পারে। পরশু নয়, কালই। আমার ওদিকে হুড়কো দিচ্ছে। ঠিক আছে, আমি কিছু জিনিস বলছি, সেগুলো কিনে আনলেই হলো। না না, আপনি সব কিনে নিয়ে যান, ভালো রাবড়ি খাওয়াবো আপনাকে। তা পরের দিন সেই ঘরে ক্রিয়া করতে বসে দেখি মেঝের একটা জায়গা গরম মতো। এই গরম সাধক ছাড়া অন্য কেউ বুঝতে পারে না। আমি তবু মধুসুন্দরী দেবীর ধ্যান করে চেনে নিলাম। উনি ওই জায়গাতেই নির্দেশ করলেন, স্বপনবাবু, মনে হয় এখানেই কিছু একটা আছে, আপনি কাউকে দিয়ে খোঁড়ার ব্যবস্থা করুন, তার আগে অফিসারকে খবর দিন। তখন আমি বললাম, গড়ের সেই জায়গাটা খোঁড়া হলো। 4-5 হাত নিচে একটা কঙ্কাল বের হলো। সব নষ্ট হয়ে গেলেও হাতে একটা সোনার তাবিজে পাওয়া গেল অপরেশ মুখার্জির নাম। তারপর গুরুদেব আর সেই মহিলাকে মুখোমুখি বসিয়ে পুলিশি জেরা শুরু হলো। সারাদিনের পর মহিলাটা ভেঙে পড়ল, স্বীকার করলো সে এবং তার সাকরেদ রহমত আলী দুজনে মিলে অপরেশ মুখার্জিকে খুন করেছিল। সন্ধ্যা আরতির সময় যেখানে পোতা হয় সেখানে একটা বড় কদম্ব গাছ ছিল। পরে সেই জায়গায় বাড়ি তৈরি করা হয়, তারপর বাড়ি বিক্রিও করা হয়েছিল। এইভাবেই তারা সম্পদ বাড়াবার ধান্দায় ছিল। উনি তো প্রেগনেন্ট ছিলেন, সন্তানটা? আদেও সে পোয়াতি ছিল না। গুরুদেব পরে বুঝতে পেরেছিলেন, তখন আর কিছুই করার ছিল না। ওর বাবা ডেকে অনেক কান্নাকাটি করার পর বললেন, আমি আর আমার বংশের কাউকে ও পথে যেতে দিতে চাই না। ভাইটা আমার খুব ভালো ছিল, শামুকে আর ফেরাতে পারবো না। আপনি ওকে দেখবেন। শ্যামল এখন কোথায়? আমি জিজ্ঞেস করলাম। ও দীক্ষা নেবার পরেই রেলে চাকরি পেয়ে গেল, এখন চিত্তরঞ্জনে আছে। আপনারা এতক্ষণ শুনছিলেন অংশুদেবের কলমে তন্ত্র সাধকের অভিশাপ। গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদেরকে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদেরকে এগিয়ে যেতে অনেক সাহায্য করে। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। আমরা আবার ফিরে আসব আরও নতুন নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম।